পদার্থবিদ্যার স্কুলের আরেক কিস্তি নিয়ে আমি আবার হাজির হলাম। সামনেই পুজো, তো এবছরের পুজোটা একটু আলাদা। একটু কেন, অনেকটাই আলাদা। কিন্তু তা বলে পুজো তো বটে, কাজেই পুজোর একটা ছুটির আমেজ এটা নিশ্চয়ই তোমরা সবাই অনুভব করছো। তা পুরোপুরি ছুটির মরশুমে ঢুকে যাওয়ার আগে আরেকটু পদার্থবিদ্যা নিয়ে ঝালিয়ে নিলে মন্দ হয় না। তা সেটাই ঢোকার আগে তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি। এবছর পুজোয় কটা নতুন জামা হয়েছে, বা সেই পুজোর নতুন জামা পরে তোমরা কোথায় কোথায় বেড়াতে যাবে, তা নিয়ে আর না হয় প্রশ্ন তুললাম না। এবছর হয়তো ভিড়ভাট্টার মধ্যে না যাওয়াই ভালো। কিন্তু এমন অভিজ্ঞতা নিশ্চয়ই তোমাদের অনেকের আগে হয়েছে যে পুজোয় একটা নতুন জামা কিনেছ, সেই জামা পরে মহানন্দে প্যান্ডেলে প্যান্ডেলে বেড়াতে গেছো, আর সেই সময় কোনো এক প্যান্ডেলের হয়তো একটা বাসে একটা পেরেক বেরিয়েছিল, সেই পেরেকে খোঁচা লেগে তোমার জামাটা কাছে ফেসে, খুব বড় নয়, অল্প স্বল্প একটা জায়গায় ছিঁড়ে গেছে হয়তো। তা তোমরা কি করবে? সেই নতুন জামাকে একেবারে ফেলে দেবে? আমি জানি না তোমাদের কথা, কিন্তু প্রায় সবাই আমার মনে হয় এটাই বলবে যে ফেলে কেন দেব, ওই ছোট্ট যে ছেঁড়াটা ওটাকে রিপু করে নেওয়া যায় না? তা আমাদের আজকের পদার্থবিদ্যার স্কুলের যে কিস্তি, সেটাও কিন্তু এরকমই একটা রিপুর ব্যাপারে। তবে এই রিপুটা পদার্থবিদ্যার নিয়মগুলোতে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র খাটে না, সেখানে খাটানোর চেষ্টা করলে আমাদের যেরকম একটা রিপু করতে হয়, এই গল্পটা সেটা নেই। এর আগের কিস্তিগুলোতে আমরা দেখেছি যে নিউটনের গতিসূত্র আপাত দৃষ্টিতে খুব সোজা হলো, তার মধ্যে কিন্তু খুব গভীর কিছু জিনিস আছে। তার মধ্যে একটা জিনিস তো আমরা দেখলামই, যে আমাদের নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, বল হচ্ছে ভর গুণিতক ত্বরণ, m ইন্টু a, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এই সহজ নিয়মটা যেটাকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে চিনি, এটা কিন্তু সব পর্যবেক্ষকের জন্য খাটে না। এটা কাজ করে একমাত্র ইনার্শিয়াল অবজার্ভার বা জড়তীয় পর্যবেক্ষকের জন্য। এবং এই ইনার্শিয়াল অবজার্ভার কি, এরকম ইনার্শিয়াল অবজার্ভার আদৌ আছে কিনা, এইসব জটিল প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের লাগে নিউটনের প্রথম গতিসূত্র। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে আমাদের অধিকাংশ পর্যবেক্ষক কিন্তু আসলে ইনার্শিয়াল অবজার্ভার নয়। কারণ ইনার্শিয়াল অবজার্ভার হতে হলে কি হতে হবে? নিউটন বলেছিলেন দূরের কোনো তারার সাপেক্ষে স্থির হতে হবে। এখন আমরা যারা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, তারা তো কেউই দূরের তারার সাপেক্ষে স্থির নই। আমরা এটাও বলেছিলাম যে আমরা অধিকাংশ পর্যবেক্ষণের ক্ষেত্রে নিজেদের প্রায় ইনার্শিয়াল বা অলমোস্ট ইনার্শিয়াল বলে দাবি করতে পারি। ইনার্শিয়াল অবজার্ভার বলে নিজেদের চালিয়ে দিলে খুব একটা ভুল হয় না। এ কথা যদিও ঠিক, তবুও খেয়াল রাখতে হবে যে এমন অনেক অবস্থা হতেই পারে যেখানে ইনার্শিয়াল অবজার্ভার বলে আমরা একেবারেই নিজেকে দাবি করতে পারবো না। যেমন ওই যে আগে বলেছিলাম, বা তোমাদের সবার বইতেই সেটা আছে, একটা লিফট উপর থেকে নিচের দিকে নেমে আসছে, তার ত্বরণ আছে। সেই লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি কিন্তু নিজেকে কখনোই ইনার্শিয়াল অবজার্ভার বলে দাবি করতে পারি না। তো তাহলে আমায় কি করতে হবে? আমি কি আদৌ নিউটনের দ্বিতীয় গতিসূত্র এক্ষেত্রে ব্যবহার করতে পারবো না? উত্তর হচ্ছে পারবো না, এটা ঠিক। যেমন কিন্তু এই যে গোলমালটা আছে, এটা রিপু করার একটা উপায় কিন্তু আমাদের আছে। একটা ছোট্ট রিপু কার্য করে ফেললে আমরা কিন্তু ইনার্শিয়াল অবজার্ভার যারা নয় তাদের জন্যও নিউটনের গতিসূত্র ব্যবহার করতে পারি। মানে এই যে এত দারুণ একটা জিনিস, নিউটনের সূত্র যা দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায়, সেটা শুধুমাত্র ইনার্শিয়াল অবজার্ভার না হওয়ার জন্য সেটা ব্যবহার করার থেকে আমরা বঞ্চিত থাকবো। সেটা যাতে না হয় তার জন্যই আমাদের ছোট্ট চালাকি করতে হয়। সেই চালাকিটার নাম হচ্ছে ছদ্মবল বা সিউডোফোর্স। আজকে আমরা সেই ছদ্মবল বা সিউডোফোর্স কি জিনিস সেটা বোঝার চেষ্টা করব। তার আগে এটুকু বলে নিই, তোমরা অনেকেই নিশ্চয়ই এটা জানো যে এই যে F=m যে সমীকরণটা আমি লিখেছি, এটা কিন্তু পুরোপুরি ঠিক সমীকরণ নয়। মানে এই সমীকরণটা আসলে একটা ভেক্টরের সমীকরণ, কারণ বল আর ত্বরণ এই দুটোরই তো দিক আছে। কাজে এটা হওয়া উচিত
এরকম দেখতে। ত্বরণ একটা ভেক্টর, তার একটা দিক আছে, তাকে ভর দিয়ে গুণ করলে আমি সেই একই দিকে আরেকটা ভেক্টর পাবো, যেটা হচ্ছে বলের সঙ্গে সমান। এই বলের সঙ্গে সমান হবে, এই কথাটা বলার মানে কিন্তু বুঝে দেখো, আমি কিন্তু এটা বলছি না যে ত্বরণকে ভর দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটাই বলের সংজ্ঞা। তাই যদি হতো তাহলে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর কোনো ফিজিক্স থাকতো না, বা তাদের কোনো নতুন বিজ্ঞান থাকতো না, সেটা স্রেফ একটা সংজ্ঞা হয়ে যেত। আমাদের যে কোনো অবস্থায় কোনো জিনিসের উপর বল কত হবে সেটা বের করার কিছু নিয়ম থাকতে হবে। সেই নিয়মগুলো কিন্তু পর্যবেক্ষকের উপর নির্ভরশীল নয়, কে দেখছে তার উপর সেই নিয়মটা নির্ভর করবে না। সেটা কিসের উপর নির্ভর করবে না, যে জিনিসগুলোর মধ্যে সেই বলটা হচ্ছে সেই জিনিসগুলোর পারস্পরিক অবস্থা কিরকম তার মধ্যে। হয়তো তারা একে অপরের থেকে কত দূরে আছে, তাদের ভর কত, তাদের আধান আছে কিনা, তাদের বেগ কত, এইসবের উপর নির্ভর করতেও করতে পারে। কিন্তু সেসব দিয়ে আমি একটা বল কষে বের করতে পারবো। এই বলটা বের করার জন্য কিন্তু আমার বস্তুর ত্বরণ কত জানার কোনো প্রয়োজন নেই। বস্তুটার বেগ কত, তার অবস্থান কোথায়, তার ওজন কত, তার আধান আছে কিনা, এবং তার ধারে কাছে সব জিনিসপত্রের বেগ, আধান ইত্যাদি, এগুলো জানা থাকলেই কিন্তু আমার পক্ষে এই বলটা কষে বের করা সম্ভব। খেয়াল করো, বলের সংজ্ঞা যদি ভর ইন্টু ত্বরণ হতো, তাহলে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমার পক্ষে কখনোই ত্বরণ কষে বের করা সম্ভব হতো না। কারণ সেক্ষেত্রে বলটা বের করতে গেলেই তো আমার ত্বরণটা লাগবে। কাজে সেই ত্বরণটা দিয়ে যদি আমি শুরু করি, সেখান থেকে তো আবার ভর দিয়ে ভাগ করে ত্বরণ বের করব, এটা তো আমরা করতে পারি না। কাজে এই কথাটা মনে রাখতে হবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মানে হচ্ছে কোনো বস্তুর ত্বরণ আমার পক্ষে বের করা সম্ভব যদি আমার তার অবস্থান, বেগ, ভর, আধান, অন্যান্য ধর্ম এবং তার ধারে কাছে সবকিছুর বেগ, আধান, ধর্ম ইত্যাদি জানা থাকে। কিন্তু এইসবের মধ্যে কোথাও কিন্তু পর্যবেক্ষকের কোনো ভূমিকা তেমন নেই। অন্তত পর্যবেক্ষক তার কি ত্বরণ মাপছে তার ভূমিকা তো নেই। কিন্তু আগে যেটা বলেছিল যে একজন পর্যবেক্ষকের জন্য যদি বল এর সাথে ভর ইন্টু ত্বরণ সমান হয়ও, আরেকজন পর্যবেক্ষক দেখলে সে দেখবে একই বল, কিন্তু ত্বরণ তো পাল্টে যাচ্ছে, কারণ ত্বরণটা তো যে কে দেখছে তার উপর নির্ভর করে। এবং ঠিক সেই জন্য সব অবজারভারের জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা সম্ভব নয়, শুধুমাত্র কিছু পর্যবেক্ষকের জন্যই সম্ভব, এবং যাদের জন্য সম্ভব তাদের আমরা বলছি ইনার্শিয়াল অবজারভার। আগেই বলেছি আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে অবজারভার যদি ইনার্শিয়াল না হয় তাহলে আমরা কি করব। সেরকম অবজারভারের যেসব অবজারভেশন, তাদের যে পর্যবেক্ষণ, সেগুলো কি আমরা সব ফেলে দেব, নাকি সেগুলো ব্যবহার করার জন্য কোনো একটা কায়দা অবলম্বন করব? যদি করা সম্ভব হয় তাহলে সেই কায়দাটাই বা কি? আগে একটু ভেবে দেখা যাক যে একজন অবজারভার ইনার্শিয়াল হবে না কেন। আমরা আগেই বলেছি কোনো একজন ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে যদি কেউ সমবেগে চলে, সমবেগে সরণ যদি তার হয়, সেই দ্বিতীয় পর্যবেক্ষক কিন্তু ইনার্শিয়াল হবে। কাজে ইনার্শিয়াল হবে না কে? এমন একজন পর্যবেক্ষক যে কোনো একজন ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে ত্বরান্বিত হয়েছে, তার সরণ হচ্ছে কিন্তু সরণটা সমবেগে হচ্ছে না, এক্ষেত্রে হবে। আরেকটা সম্ভাবনা আছে কিন্তু সেটা আরেকটু গোলমেলে, এবং সেটা বুঝতে আরেকটু তোমাদের সময় ব্যয় করতে হবে। সেটা হচ্ছে যদি একজন পর্যবেক্ষক এমন হয় যে হয়তো কোনো ইনার্শিয়াল পর্যবেক্ষকের সাপেক্ষে সে নড়ছে না, কিন্তু সে ঘুরছে, এই ঘূর্ণায়মান পর্যবেক্ষক জিনিসটা কিন্তু আরেকটু গোলমেলে, এবং এটাকে ঠিক করে বুঝতে গেলে আমাদের আরেকটু সময় ব্যয় করে এটা নিয়ে ভাবতে হবে। আসলে ঠিক এই জিনিসটা ভালো করে বোঝা বা বোঝানো হয় না বলেই এই সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রাতিপ বল, কেন্দ্রাতিগ বল, এইসব নিয়ে প্রচুর সমস্যা অনেকের মনের মধ্যে থেকে যায়। তা আজকে আমরা সহজ জিনিসটা নিয়ে আলোচনা করি। এমন একজন নন ইনার্শিয়াল অবজারভার, যে নন ইনার্শিয়াল কেন, সে আরেকজন ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে ত্বরান্বিত, কিন্তু সে ঘুরছে না।
এই ঘোরার ব্যাপারে চলে আসলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে, সেটা আমরা পরে আরেকটা ভিডিওতে ভালো করে বিষয়ে আলোচনা করব। তা এই জিনিসটা আমরা আগেও বলেছি, আরেকবার না হয় সেটা পুনরাবৃত্তি করা যাক, যে একজন পর্যবেক্ষক, ধরা যাক তার নাম হচ্ছে ও, সে কোনো একটা জিনিস পর্যবেক্ষণ করছে, কোনো একটা বিন্দু পি তাকে সে দেখার চেষ্টা করছে, এবং সে দেখার উপায়টা কি বা তার পরিমাপ করার উপায় কি, সে তার যে অবস্থান, তার যে অরিজিন, সেখান থেকে পি পর্যন্ত সে একটা ভেক্টর আঁকলো। মানে ভেক্টর কেন? এটা শুধু মানটা বলে দিতে হবে না, তুমি পি বিন্দু ও থেকে কত দূরে আছে সেটা বললে তো ঠিক পি বিন্দুটা কোথায় বোঝানো যায় না, তোমাকে ঠিক কোন দিকে যেতে হবে পি বিন্দুতে পৌঁছতে গেলে সেটাও বলে দিতে হবে। সেই জন্যই এখানে একটা ভেক্টর লাগছে। তা এই ভেক্টরটার নাম আমরা একটা দেব, সেই ভেক্টরের নাম আমরা দেব আর। এবং এই আর কি হারে পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে পি বিন্দুর বেগ, আর সেই বেগ কি হারে পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে পি বিন্দুর ত্বরণ। কার সাপেক্ষে? না ও যে পর্যবেক্ষক তার সাপেক্ষে। এখন আরেকজন পর্যবেক্ষক যদি থাকে আমাদের এই গল্পে, যার নাম ধরা যাক ও প্রাইম, সে ও এর সাপেক্ষে চলছে। আপাতত ধরে নিচ্ছি যে সে ও এর সাপেক্ষে ঘুরছে না, কিন্তু চলছে। চলছে মানে কিন্তু বাঁকা পথেও চলতে পারে, তার পথ কক্ষপথটা হয়তো এরকম, কিন্তু ও যদি কোনো অক্ষ ব্যবহার করে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ব্যবহার করে, আচ্ছা আমার এই ছবিটা একটু ভালো করে আঁকাটাই বোধহয় দরকার, আবার একটু অ্যারো আকার। ধরো এই হচ্ছে ও এর এক্স অক্ষ আর এই হচ্ছে ও এর ওয়াই অক্ষ। তাহলে ও প্রাইম আঁকা বাঁকা পথে চলছে বটে ও এর সাপেক্ষে, কিন্তু সেও কিন্তু তার এক্স অক্ষ ও এর সাথে একই দিকে রাখছে, ওয়াই অক্ষ একই দিকে থাকছে। হ্যাঁ, আমার ছবি আঁকারটা যেহেতু খুব ভালো নয়, সেহেতু দেখতে পাচ্ছ যে এই যে ও প্রাইমের যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম অক্ষ, এটা অবশ্যই যখন ও প্রাইম এখানে ছিল সেই সময়কার ছবি, সেটা দেখে হয়তো এই দুটো অক্ষ পুরোপুরি সমান্তরাল মনে হচ্ছে না, কিন্তু আমি সমান্তরালে কিন্তু আঁকতে চেয়েছিলাম। এই এক্স আর এক্স প্রাইম অক্ষরা সমান্তরাল, ওয়াই আর ওয়াই প্রাইম অক্ষ সমান্তরাল। আবার ও প্রাইম যখন এখানে চলে গেছে তখন তার অক্ষগুলো এরকম হয়ে যাচ্ছে, আবার এক্স এর যে অক্ষ তার সাথে সমান্তরাল, ওয়াই এর যে অক্ষ তার সাথে সমান্তরাল। কাজেই অক্ষগুলোকে সমান্তরাল রেখে ও প্রাইম ও এর সাপেক্ষে চলছে, হয়তো সরল রেখায় চলছে কিংবা বাঁকা পথে চলছে, যাই হোক না কেন, সে মাপার জন্য যে অক্ষগুলো ব্যবহার করছিল সে অক্ষগুলো কিন্তু ঘুরছে না। এই কথাটা আমি বলছি এই কারণেই যে অক্ষগুলো যদি ঘোরে তাহলে ব্যাপারটার মধ্যে আরেকটা জটিলতা চলে আসে, যেটা আমি আগেই বলেছি, আমি পরে আরেকদিন বলবো। কিন্তু আপাতত এই কথাটা মাথায় রেখে আমরা আর এই অক্ষগুলোকে নিয়ে আর মাথা ঘামাবো না এখনকার মতো। যদি আপাতত আমার কাছে ও এবং ও প্রাইম দুজন পর্যবেক্ষক আছে, ও পি কে দেখছে আর পজিশন ভেক্টর এই অবস্থানে, ও প্রাইম দেখছে আরেকটি অবস্থানে, সেই অবস্থানটা হচ্ছে বর্তমান যে বিন্দুতে ও প্রাইম আছে সেখান থেকে পি অবধি একটা দাগ তাকে টানতে হবে, তাই সেটা বোঝাতে গেলে, এবং সেই ভেক্টরটির নাম হচ্ছে আর প্রাইম। আর 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 প্রাইমের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা খুবই সোজা, ও বিন্দু থেকে ও প্রাইম বিন্দু অবধি যদি আমরা একটা দাগ আঁকতে পারি, সেই দাগটার কি, সেটা হচ্ছে ও প্রাইমের পজিশন ভেক্টর, যেটা ও মাপছে, যার নাম আমরা দিতে পারি আর
অবজার্ভার। তাই আমরা আগের দিনেও এটা বলেছি, আগে একটা ভিডিওতে, যে এই তিনটি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি, আর ভেক্টর হচ্ছে আর অবজার্ভার এর সাথে আর প্রাইম যোগ করলে যা হয় তাই। তার কারণ হচ্ছে ও থেকে ও প্রাইম গিয়ে তারপর যদি আমি ও প্রাইম থেকে পি বিন্দু অব্দি যাই, সেটা যাওয়া মানে প্রথমে আর অবজার্ভার ব্যবহার করে সরে আসা, তারপরে আর প্রাইম ব্যবহার করে সরে আসা, এটা যা। আর একবারে আর ব্যবহার করে ও থেকে পিতে পৌঁছানো কিন্তু একই। সেই জন্যই আর হচ্ছে আর অবজার্ভার প্লাস আর প্রাইম। আর যেহেতু এই দুটি আর অবজার্ভার আর প্রাইম যোগ করে আর পাওয়া যাচ্ছে, তাহলে তাদের যে পরিবর্তনের হার, সে যোগ করলে সে আর এর পরিবর্তনের হার পাওয়া যাবে। যদি তোমরা ক্যালকুলাস ভালো করে শিখে থাকো, তাহলে এই চিহ্নটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এখনো ক্যালকুলাস তেমন ভালো করে শিখে নাও থাকো, তাহলে এটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই যে আর অবজার্ভার প্লাস আর প্রাইম যেহেতু আর, সেহেতু এইগুলোর পরিবর্তনের হারও যোগ করলে আর এর পরিবর্তনের হার পাওয়া যাবে। মানে এই যে ক্যালকুলাসের অঙ্ক, সেটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে ও পি বিন্দুর যে বেগ দেখবে, মানে ভেলোসিটি ভি, সেটা হচ্ছে অবজার্ভারে সে যে ভেলোসিটি দেখছে তার সঙ্গে ভি প্রাইম মানে ওই অন্য অবজার্ভার পি এর যে বেগ দেখছে এটাকে যোগ করলে পাওয়া যায়। এটা খেয়াল রাখতে হবে, এই যোগটা ভেক্টরের যোগ, কাজেই দিকটা খেয়াল করে তারপরে যোগটা করতে হবে। আর এর থেকে একই সঙ্গে যেটা আসি সেটা হচ্ছে আরেকবার যদি আমি এর পরিবর্তনের হার বের করি, তাহলে বেগ যেহেতু অবজার্ভারের বেগের সঙ্গে অবজার্ভারের দেখা বেগ যোগ করলে পাওয়া যায়, তো ত্বরণটা হবে অবজার্ভারের ত্বরণ এর সাথে অবজার্ভার যে ত্বরণ দেখছে তাকে যোগ করলে পাওয়া যায়। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে দুজন পর্যবেক্ষক কিন্তু একই বিন্দুর ত্বরণ সমান নাই মাপতে পারে। কখন তারা সমান মাপবে? যদি তাদের দুজনের মধ্যে কোনো ত্বরণ না থাকে। কাজে ও প্রাইম যদি ও এর সাপেক্ষে সমবেগে সরল রেখায় যায়, তার ফলে কি হবে? এ অবজার্ভার শূন্য হবে, তখন কিন্তু এ আর এ প্রাইম সমান হবে। এবং সেই জন্য প্রথম অবজার্ভারের ক্ষেত্রে যদি এফ ইকুয়াল টু এম এ সত্যি হয়, বা তার জন্য নিউটনের সূত্র খাটে, তাহলে দ্বিতীয় জনের জন্য কিন্তু এফ ইকুয়াল টু এম এ খাটবে, কারণ তাদের মাপা বল তো একই আর ত্বরণ দুজন একই মেপেছে। ঠিক এখান থেকেই বোঝা যাচ্ছে যে ও প্রাইম যদি ও এর সাপেক্ষে ত্বরান্বিত হয়, তাহলে কিন্তু ও প্রাইম আর ও একই ত্বরণ মাপবে না। এটার কথাটা আমরা আগেও বলেছি, কিন্তু এবার এটাকে একটু অন্যভাবে দেখব। যা আগে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এই ইকুয়েশনটা অবজার্ভার ও এর জন্য সত্যি। আর অবজার্ভার ও প্রাইম কি বলছে? সে বলছে বলটা তো একই এফ, ভরও একই এম, কিন্তু এই এটা তো এ প্রাইম না, এ হচ্ছে অ্যাকচুয়ালি এ অবজার্ভার, ও প্রাইমে যে ত্বরণ দেখছে প্লাস এ প্রাইম। এবং এইখান থেকে আমরা আগের বার বলেছিলাম আগের ভিডিওতে যে এইটা থেকে বোঝা যাচ্ছে যে এ অবজার্ভার যদি শূন্য না হয়, তাহলে কিন্তু দ্বিতীয় অবজার্ভারের জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র খাটবে না, বল কিন্তু ভর ইন্টু ত্বরণ আসবে না। আচ্ছা, এই দ্বিতীয় পর্যবেক্ষকের জন্য যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র খাটবে না, সেটা না হয় আমরা বুঝতে পারলাম, কিন্তু উপায়টা কি? আমরা তো একেবারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ফেলে দিতে পারি না। রিপুটা আমরা তাহলে কি করে করব? দুভাবে করা যায়। তার মধ্যে একটা এখানে লেখাই আছে, সেটা হচ্ছে হ্যাঁ, আমি পর্যবেক্ষক যেটা মেপেছি ত্বরণ মানে এ প্রাইম, সেটা হয়তো জানি, তার সাথে আমি এই অবজার্ভার যোগ করে আসলে ইনার্শিয়াল অবজার্ভার কত ত্বরণ মাপত সেটা বের করতে পারি। সেটা বের করে তারপর তাকে ভর দিয়ে গুণ করে সেটাকে বলের সাথে সমান বসিয়ে যা যা আমাদের অঙ্ক করা সেটা করতে পারি। এটা করাই যায়। তার মানে হচ্ছে এই যে পর্যবেক্ষক, যে ইনার্শিয়াল অবজার্ভার নয়, তার পর্যবেক্ষণ থেকে আমরা বের করে দিতে পারি
যে ইনার্শিয়াল অবজারভার কি ত্বরণ দেখতো সেটাকে ব্যবহার করতে পারি। তো এছাড়াও আরেকটা উপায় আছে কিন্তু, সেটা হচ্ছে গাইড জোরে বলা যে ভর ইন্টু ত্বরণ, বল না, এটা কি বললো, ভর ইন্টু ত্বরণ তো হচ্ছে এফ মাইনাস এম এ অবজার্ভার। এটা স্রেফ এই যে এম ইন্টু এ অবজার্ভার যে টার্মটা এখানে আছে সেটাকে আমরা সমীকরণে একদিক থেকে অন্য দিকে নিয়ে গেছি মাত্র, আর কিছুই করি। তো এইবার যদি আমি একটু গাইড জোর খাটিয়ে বলি যে না না, এই যে নতুন অবজার্ভার যে ইনার্শিয়াল নয়, তার জন্য যদি আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আসল যে বলটা আছে এফ, সেটার সঙ্গে সঙ্গে আরো একটা বল আছে, এটা ধরে নিতে হবে। সেই বলটা কত, সেটা হচ্ছে মাইনাস এম ইন্টু এ অবজার্ভার, এবং এই বলটাকে আমরা বলছি সিউডো ফোর্স বা ছদ্ম বল। তাহলে প্রথমে দেখতে হবে সিউডোফোর্স জিনিসটা কি। সিউডোফোর্স জিনিসটা আর কিছুই নয়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা ব্যবহার করতে পারি একমাত্র ইনার্শিয়াল অবজার্ভারের জন্য। অবজার্ভার যদি ইনার্শিয়াল না হয় তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা যায় না। কিন্তু যেখানে সেটা ব্যবহার করা যায় না সেখানেও যদি আমরা জোর করে ব্যবহার করতে চাই তাহলে তার তো কিছু দণ্ড আমাদের দিতেই হবে। সেই দণ্ডটা, সেই জরিমানাটাই হচ্ছে সিউডোফোর্স। মানে আমাদের এমন একটা বল আমদানি করতে হবে যে বলটা আসলে নেই, কিন্তু যেটা আছে ধরে নিলে আমাদের পক্ষে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা সম্ভব হয়। এই হচ্ছে সিউডোফোর্সের মূল বক্তব্য, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেখানে ব্যবহার করা যায় না সেখানে ব্যবহার করার চেষ্টা করার জন্য আমরা যে জরিমানাটুকু দিচ্ছি সেটা। আর সেই ছদ্ম বলটা কত, স্রেফ যে পর্যবেক্ষককে আমরা নিয়েছি, যে একজন ইনার্শিয়াল অবজার্ভারের সাপেক্ষে ত্বরান্বিত, তার ত্বরণ, ত্বরণ বলতে কার সাপেক্ষে ত্বরণ, না সেই ইনার্শিয়াল অবজার্ভারের সাপেক্ষে ত্বরণ, সেটাকে বস্তুর ভর দিয়ে গুণ করতে হবে, যে বস্তুটাকে আমরা পর্যবেক্ষণ করছি তার ভর দিয়ে গুণ করতে হবে, এবং তারপরে একটা দিক পরিবর্তন করতে হবে, মানে তার উল্টো দিকে লাগাতে হবে। এটা করলেই কিন্তু ছদ্ম বলটা বেরিয়ে আসবে। আবার বলছি, এগুলো কিন্তু সবই আমি বলছি এটা ধরে নিয়ে যে অবজার্ভার ও প্রাইম অবজার্ভার ও এর সাপেক্ষে ঘুরছে না। আচ্ছা, ছদ্মবল জিনিসটা কি সেটা না হয় বোঝা গেল, আর সেটা কি করে মেপে বের করতে হয় সেটাও না হয় আমরা জানতে পারি না। তো সেটা ব্যবহার করে কি করে, তো সেটা বুঝতে গেলে আমরা আমাদের পুরনো একটা সমস্যায়, পুরনো একটা ফিজিক্সের অঙ্কে ফেরত যাই, যে আমরা আগেও করেছি এটা আগে একটা ভিডিওতে। সেটা হচ্ছে এই যে পড়তি লিফটে কোনো জিনিসের ওজন কমে কিনা তাই নিয়ে আমরা অনেকটা কথা বলেছিলাম। আমরা এটাও বলেছিলাম ওজন যদিও কমে না, যেটা হয় যে এইটা নর্মাল রিয়াকশন ফোর্স যেটা লিফটের মেঝে লোকটাকে দেবে, এই ছবিতে যে লোকটা আছে তাকে, তার উপর, সেটা কিন্তু তার ওজনের থেকে কম হয়, এবং তার প্রতিক্রিয়া যেটা, এই নর্মাল রিয়াকশন ফোর্সের প্রতিক্রিয়া যেটা লোকটা দিচ্ছে মেঝেকে, বা সে যদি কোনো একটা ওয়েইং মেশিনের উপর দাঁড়িয়ে থাকে, সে ওয়েইং মেশিনকে যেটা দিচ্ছে সেটা কিন্তু ওজনের থেকে কম হবে। এটা আমরা কষছিলাম কি করে, আমরা কষছিলাম এইভাবে যে আমি যদি বাইরে থেকে দাঁড়িয়ে থাকা কোনো পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এবং ধরে নিচ্ছি সেই পর্যবেক্ষক যে মাটির সাপেক্ষে স্থির আছে, সে এক্ষেত্রে ইনার্শিয়াল। এক্ষেত্রে ইনার্শিয়াল কথাটা একটুখানি খেয়াল করে দেখো। আমরা জানি যে মাটিতে দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষক কিন্তু আসলে পুরোপুরি ইনার্শিয়াল নয়, সে দূরের তারার সাপেক্ষে ত্বরণহীন নয়, কিন্তু তার দূরের তারার সাপেক্ষে ত্বরণ এতই কম যে তার জন্য এখানে কোনো তফাৎ হবে না, কাজে আমরা তাকে ইনার্শিয়াল বা অ্যাপ্রক্সিমেটলি ইনার্শিয়াল বলে দাবি করতেই পারি। তা সেই পর্যবেক্ষক কি দেখছে, সেই পর্যবেক্ষক দেখছে, এই অঙ্কটা আমরা আগেও করেছি কিন্তু আরেকবার ঝালিয়ে নিই, সে দেখছে যে নিচের দিকে মোট বল এই মানুষটার উপর আছে হচ্ছে তার ওজন mg মাইনাস এন, কারণ এনটা উপরের দিকে কাজ করছে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে, এই যে মোট বল এটাই হবে নিশ্চয়ই মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এবং সেখান থেকে কষে খুব সহজেই
বেরিয়ে আসে এন হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ, যেটা এম জি থেকে কম, মানে মানুষটার ওজনের থেকে কম, এবং এই ওজনের থেকে কম হওয়ার ফলে এদের প্রতিক্রিয়া যেটা যেটা মানুষটা লিফটের মেঝেকে দিচ্ছে সেটাও কম, এবং ঠিক সেই জন্যই আমরা বলে থাকি যে লোকটার ওজন কমে গেছে পড়তে লিফটে থাকার ফলে। যদিও পৃথিবী মানুষটাকে যে জোর দিয়ে টানছে সেটা নিশ্চয়ই কমে যায়নি, কাজে আসলে ওজন না কমে গেলেও লিফটের উপর লোকটা যতটা বল দেবে সেটা কমে যাচ্ছে। আরেকবার মনে করিয়ে দিয়ে আমরা এতক্ষণ অবধি যা বললাম এটা হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকা কোনো পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে, from the point of view of an external observer who is approximately প্রায় যে inertial observer। তো এইবার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো যাক। যে লোকটা লিফটের মধ্যে আছে সেই যদি আমার পর্যবেক্ষক হয় তাহলে সে কি দেখবে? সে তো দেখছে তার কোনো ত্বরণ নেই। এবার তার কিন্তু দুটো বিকল্প আছে। একটা হচ্ছে চুপচাপ মেনে নেওয়া যে দেখো বাবা আমি ইনার্শিয়াল অবজার্ভার নই, কাজে আমার ত্বরণ শূন্য হতে পারে কিন্তু তার থেকে আমার উপর বল শূন্য, এরকম কথা আমি আদৌ বলতে পারি না। কাজে আমি যেহেতু ইনার্শিয়াল অবজার্ভার নই, আমি এক্ষেত্রে কি দেখছি তা নিয়ে কথাই বলবো না, বা নিউটনের দ্বিতীয় গতির সূত্র অন্তত খাটাবার চেষ্টাই করবো না। এই বিকল্পটা সে ব্যবহার করতেই পারে। কাজে আমি বলতেই পারি যে তার এসব পর্যবেক্ষণ আসল, সে ইনার্শিয়াল নয়, কাজে বাইরে যে দাঁড়িয়ে দেখছে তার পর্যবেক্ষণটাকেই ব্যবহার করতে হবে। করে তো আমরা যা অঙ্ক কষা সেটা কষিয়ে ফেলেছি। কিন্তু আরেকটা বিকল্প কিন্তু এই লোকটির সামনে আছে, সেটা হচ্ছে মেনে নেওয়া যে আমি নিজে ইনার্শিয়াল অবজার্ভার নই। আমি নিজে বলতে সেই লোকটি নিজে, এবং তারপরে বলা ঠিক আছে আমি ইনার্শিয়াল অবজার্ভার নই, কিন্তু আমি তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা থেকে একেবারে বঞ্চিত নই। আমি যা করতেই পারি সেটা হচ্ছে ছদ্মবল নিয়ে এসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিন্তু ব্যবহার করতে পারবো। কাজে সেই লোকটির দৃষ্টিভঙ্গি থেকে সমীকরণটা দাঁড়াবে এরকম। তার ক্ষেত্রে ভর গুণ ত্বরণ যেটা আসবে সেটা হচ্ছে শূন্য, কারণ কোনো ত্বরণ তো নেই। কিন্তু তার সঙ্গে আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে মোট বল কত। মোট বলের ক্ষেত্রে তাকে দেখতে হবে এম যে নিচের দিকে আছে, এটা তো আছে, এটা সত্যিকারের বল, এটা আছেই। এন আছে উপরের দিকে, সেটাও মেঝেটা লোকটাকে দিচ্ছে, এটা তো আছেই, এম জি মাইনাস এন হলো। কিন্তু এটাই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করার খেসারত হিসেবে তাকে যেটা করতে হবে একটা ছদ্মবল নিয়ে আসতে হবে। এই ছদ্মবলটা কত? আগেই বলেছি যে বস্তুটাকে দেখা হচ্ছে এক্ষেত্রে লোকটা নিজে, তার যা ভর মানে এম, সেটার সাথে গুণ করতে হবে কি না পর্যবেক্ষকটার যা ত্বরণ। এক্ষেত্রে পর্যবেক্ষক হচ্ছে লোকটা আবার নিজেই, তার ত্বরণ কত? তার ত্বরণ হচ্ছে এ। খেয়াল করে এই ত্বরণ কার সাপেক্ষে ত্বরণ? এই ত্বরণ কিন্তু যে বাইরে দাঁড়িয়ে আছে যাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইনার্শিয়াল বলছি তার সাপেক্ষে ত্বরণ। কিন্তু এই দুটোকে গুণ করে তাকে একটা মাইনাস সাইন দিয়ে সেটা ব্যবহার করতে হবে। এইটাই হচ্ছে ছদ্মবল বা সিউডোফোর্স। কাজেই যে লোকটা লিফটের মধ্যে আছে তার দৃষ্টিভঙ্গি থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আছে এরকম, ভর ইন্টু ত্বরণ হচ্ছে শূন্য, কারণ ত্বরণ নেই। মোট বল কত? ভর এমজি নিচের দিকে প্লাস এমজি, উল্লম্ব প্রতিক্রিয়া বল এন উপরের দিকে, কাজেই মাইনাস এন। তার সঙ্গে সঙ্গে একটা ছদ্মবল জুড়তে হবে যেটা হচ্ছে মাইনাস এম ইন্টু এ। এইগুলো একসাথে জুড়ে নিলেই দেখা যাবে যে এই লোকটিও কিন্তু ঠিক একই কথা বলছে, সেও বলছে এন হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। আর একটু খেয়াল করে দেখো
যে আমাদের দুজন পর্যবেক্ষক যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখেছে, একটা হচ্ছে ইনার্শিয়াল অবজার্ভার বা বাইরে দাঁড়িয়ে থাকা অবজার্ভার যা দেখেছে সেটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল অবজার্ভার যে লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা দেখছে, সেটা হচ্ছে এটা। এই দুটো সমীকরণ কিন্তু আসলে একই। একটা mg মাইনাস এন ইকুয়াল টু এম এ লেখা আছে, আর একটা mg মাইনাস এন মাইনাস এম এ ইকুয়াল টু 0 লেখা আছে। তো এই দুটো সমীকরণ অঙ্কের দৃষ্টিভঙ্গি থেকে এক হলেও এই দুটোর মানে কিন্তু বেশ খানিকটা আলাদা। যেটা বাইরে দাঁড়িয়ে আছে সে বলছে মোট বল হচ্ছে mg মাইনাস এন, সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভর গুণ ত্বরণের সঙ্গে সমান। আর যে লোকটা লিফটে দাঁড়িয়ে আছে সে বলছে ভর গুণ ত্বরণ হচ্ছে আসলে 0, আর মোট বল আমাকে এবার নিতে হবে mg মাইনাস এন তো বটেই, তার সঙ্গে সঙ্গে ছদ্ম বলটাকেও ধরে নিতে হবে, কারণ আমি নন ইনার্শিয়াল হওয়া সত্ত্বেও আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করার চেষ্টা করছি। কাজে এটা বোঝা গেল যে নন ইনার্শিয়াল অবজার্ভার যদি ছদ্ম বল ঠিকঠাক ব্যবহার করে তাহলে সে যে ফল পাবে, আর যে ইনার্শিয়াল অবজার্ভার সে ছদ্ম বল ব্যবহার, তার অবশ্যই এই ছদ্ম বল ব্যবহার করার কোনো দরকার নেই, সেও কিন্তু একই উত্তর পাবে শেষমেশ। দুজনের ক্ষেত্রেই শেষ উত্তরটা এক হলেও সেই উত্তরে পৌঁছানোর রাস্তা দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা হতেই পারে। এখন এখানে আরেকটা কথা মনে হতেই পারে, ছদ্মবল ব্যবহার করাটা কি খুব দরকারি? আমরা তো সহজে বলতেই পারতাম যে ইনার্শিয়াল অবজার্ভার যারা নয় তাদের বাদ দিয়ে দেবো, তাদের কথা বলবোই না। আসলে এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে এটা ঠিকই যে ছদ্মবল ব্যবহার করাটা অপরিহার্য নয়, আমরা ইনার্শিয়াল অবজার্ভার শুধু ব্যবহার করে তাদের জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করব, আমরা শুধু এটা করতেই পারতাম। তো তাতে একটা সমস্যা হতো যে অনেক ক্ষেত্রেই অনেক পর্যবেক্ষককে আমাদের বাদ দিতে হতো যারা খুব স্বাভাবিকভাবেই সেই সব জিনিস পর্যবেক্ষণ করছে। যেমন লিফটে দাঁড়িয়ে থাকা লোক, সেই লিফটের ভেতরে জিনিসপত্র দেখবে, এটাই তো স্বাভাবিক। বাইরে থেকে দাঁড়িয়ে থেকে কেউ তো সত্যি লিফটের ভেতরে কি হচ্ছে দেখতে যাচ্ছে না। কাজে ওই বাইরের পর্যবেক্ষক কি দেখবে সেটা কল্পনা করে তাই দিয়ে অঙ্ক কষার থেকে হয়তো লিফটের ভেতরে দাঁড়ানো লোককে ব্যবহার করাই ভালো। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র তার জন্য ব্যবহার করতে গেলে ওই ছদ্ম বলটাকে নিয়ে আসতে হবে।